আসসালামু আলাইকুম শিক্ষার্থীরা। আমি মোহাম্মদ মেহেদী হাসান, প্রভাষক ভিকারুন্নেসা নুন কলেজ, গণিত বিভাগ। তোমাদের সাথে আমার ক্লাসের শিডিউলটা 12টায় ছিল। ইংলিশ ক্লাসটা শেষ হওয়ার সাথে সাথেই আমরা ক্লাসে চলে আসলাম। তো আমি দেখতে পাচ্ছি অনেকেই লাইভে চলে আসতেছে, টুকটাক অনেকে কমেন্টও করছে, আমাকে অভিবাদনও জানানো হচ্ছে। জি, তোমরা কে কোথা থেকে আমাকে দেখতে পাচ্ছ কমেন্ট করতে পারো, জানাও যে তোমরা কে কোন কলেজের বা কে কোন জেলা থেকে বিভাগ থেকে, এগুলো জানাতে পারো। আমি বুঝতে পারবো যে আসলে আমার ভিডিওটা, আমার প্রচেষ্টাটা দেশের দূর দূরান্ত থেকে মানুষ, স্টুডেন্টরা দেখতে পাচ্ছে। ভালো লাগবে আমার, আমি উৎসাহ পাবো। তো জি, তো আমি কিছু কমেন্ট পড়ছি। হাবিবুর রহমান লিখেছেন সে উত্তরা ঢাকা থেকে। লক্ষ্মীপুর গভ কলেজ থেকে আরাফাত হোসেন, বগুড়া থেকে রিফাত জারিফ। তোমরা তোমাদের ফ্রেন্ডদেরকে ট্যাগ করতে পারো, ফ্রেন্ডদেরকে মেসেজ করে দিতে পারো, লিঙ্ক কপি করে বিভিন্ন গ্রুপে কপি পেস্ট করে দিতে পারো, যাতে করে তারা এই যে কিশোর বাতায়নের যে প্রচেষ্টাটা সেটা যাতে দেখতে পায়। তো যাই হোক, আজকে আমাদের টপিক ছিল বিন্যাস ও সমাবেশ। আমরা আজকে বিন্যাস ও সমাবেশ শিখব। তোমরা যারা একাদশ এবং দ্বাদশ শ্রেণীর আছো তারা উচ্চতর গণিত প্রথম পত্রে বিন্যাস ও সমাবেশ চ্যাপ্টার 5-এ শিখেছ। তো বিন্যাস ও সমাবেশ একদিনে তো সম্ভব না। আমি আমার জায়গা থেকে বিন্যাস থেকে শুরু করব, কতটুকু কি শেষ করতে পারবো সময়ই বলে দেবে। তোমরাও মোটামুটি আমাকে সাপোর্ট দিবে। তোমাদেরকে আমি কোশ্চেন করলে তোমরা অ্যান্সার করবে। তোমাদের কোনো জানার জিজ্ঞাসা থাকলে তোমরা কমেন্ট করবে, আমি যথাসাধ্য চেষ্টা করব অ্যান্সার করার। যাই হোক, এর মাঝখানে একটু বলে নেই, বর্তমান সময়টা আসলেই খুব খারাপ যাচ্ছে। আপৎকালীন যে সময়টা, তোমরা সবাই সেফ থাকার চেষ্টা করবে, বাসায় থাকবে, নিজেকে সব সময় কেয়ারফুল রাখবে, যাতে করে কোনোভাবে আক্রান্ত না হোক। করোনা ভাইরাস কোভিড-19 প্রভাবে আমরা যাতে কোনোভাবে আক্রান্ত না হই সে ব্যাপারটা খেয়াল রাখবে। আচ্ছা, আমরা দেখতে পাচ্ছি হাবিবুর রহমান উত্তরা ঢাকা থেকে, পূর্ণিমা মণ্ডল লিখেছেন স্যার কেমন আছেন? হ্যাঁ, আলহামদুলিল্লাহ ভালো আছি। লক্ষ্মীপুর গভ কলেজ থেকে আরাফাত হোসেন, আব্দুল আওয়াল ডিগ্রি কলেজ থেকে নাইম ইসলাম, ময়মনসিংহ এনডিসিএম শাহরিয়ার হাসান, সুনামগঞ্জ থেকে এমজে জুবায়ের, কক্সবাজার থেকেও ভিডিওটি দেখা হচ্ছে শাহিদ, রুহি বান্দরবান গভর্নমেন্ট কলেজ। না, আসলেই ভালো লাগছে যে কিশোর বাতায়ন প্ল্যাটফর্মের মাধ্যমে দেশের প্রত্যন্ত অঞ্চল, সেই রাঙামাটি, সেই কক্সবাজার থেকে স্টুডেন্টরা আমাদের ভিডিওগুলো দেখতে পাচ্ছে, আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারছে। আমরা আমাদের স্টুডেন্টদেরকে শেখাতে পারছি এই সময়টায়। তো যাই হোক, তোমরা তোমাদের ফ্রেন্ডদেরকে ট্যাগ করে দাও, লিঙ্ক কপি পেস্ট করে দাও, শেয়ার করে দাও, যাতে করে ভিডিওটা দেখতে পারে, এখান থেকে কিছু শিখতে পারে। উল্লেখ্য, তোমরা বিন্যাস সমাবেশ চ্যাপ্টারটা অনেকেই শেষ করে ফেলেছ। আবার অনেকে দেখা গেছে যে ক্লাসে বা শিডিউলে বিন্যাস সমাবেশের চ্যাপ্টার শেষ হয়ে গিয়েছিল, কিন্তু তোমরা শেষ করতে পারোনি। তাদের জন্য কিন্তু এটা একটা ভালো সুযোগ আছে একটু ব্যাপারটাকে ঝালিয়ে নেওয়ার জন্য। তো যাই হোক, আমি আমার পড়াশোনায় চলে যাচ্ছি বিন্যাস চ্যাপ্টারে। আচ্ছা, আজকে আমাদের টপিকস হচ্ছে বিন্যাস বা পারমুটেশন। তো বিন্যাস বা পারমুটেশন, আসলে বিন্যাসটা কি? বিন্যাসটা হচ্ছে তুমি পৃথক ক্রমে সম্ভাব্য কত রকমের সাজাতে পারছো। ক্রমটা অবশ্যই পৃথক পৃথক হতে হবে, ডিফারেন্ট হতে হবে। তা আমি যদি একটা এক্সাম্পল দিয়ে ব্যাপারটা দেখাতে চাই যে আসলে পৃথক ক্রম বলতে কি বোঝাচ্ছে, তাহলে আমাকে
খুব সহজ একটা এক্সাম্পল হিসাবে আমি নিতে পারি, যেমন এ বি সি, এটা একটা ক্রমে আছে, এর পরে বি, বি এর পরে সি আছে। তো আমি এটাকে একটু ক্রম যদি চেঞ্জ করে লিখি, যে এ ঠিক আছে, বি আর সি পরস্পর যদি ইন্টারচেঞ্জ করে, তাহলে এটা আর একটা বিন্যাস হয়ে যাচ্ছে, এটা একটা নিউ পারমিউটেশন। তেমনি এটাকে আমি বিএসি লিখতে পারি, বিসি এ লিখতে পারি, অনুরূপভাবে সি এ বি লিখতে পারি, সি বি এ লিখতে পারি। এই যে মোটামুটি ভাবে ম্যানুয়াল পদ্ধতিতে আমি একটা একটা করে লিখলাম, মোট 6টা দেখা গেল, এগুলো প্রত্যেকটাই কিন্তু এক একটা বিন্যাস। কিন্তু কথা হলো, আমরা তো এটা ছোটখাটো একটা শব্দ ছিল, তাকে কত ভিন্ন ভিন্ন ভাবে সাজানো যায় সেটা ম্যানুয়ালি আমরা চেষ্টা করতে পেরেছি, দেখাতে পেরেছি। কিন্তু কোনো ক্ষেত্রে কোনো কোনো ক্ষেত্রে তোমরা দেখতে পাবে যে শব্দের পরিধিটা, বা তুমি কোনো নাম্বার নিয়ে যদি কাজ করতে চাও, বা তুমি কোনো বস্তু জগৎ নিয়ে যদি কোনো কাজ করতে চাও, বা আলোচনা সংশ্লিষ্ট কোনো কিছু নিয়ে যদি কাজ করতে চাও, তার ব্যাপকতা যদি অনেক বেশি হয়ে যায়, তখন কিন্তু তুমি এরকম ম্যানুয়াল পদ্ধতিতে এরকম হাতে করে 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 তুমি হিসাব করতে পারবে না। তখন কিন্তু তোমাকে একটু স্মার্ট ওয়েতে চিন্তা করতে হবে যে আসলে কিভাবে ক্যালকুলেশন করা যায়। চিন্তা করে দেখো তো, তোমরা যখন একেবারেই ক্লাস 1, 2, 3, 4 এ ছিলে, প্রথমে তোমরা যোগ শিখলে। যোগ দেখা গেছে 2টা যোগ করেছো, 5 যোগ 3 কত, 8 যোগ করে ফেলেছো। তারপর আরেকটু যখন বড় হলে, তখন 2টো না 3টা বা 4টে এরকম যোগ করা শিখলে, পরবর্তীতে গুণ। তাহলে এই যে তোমরা পরবর্তীতে এটাও জেনেছো যে গুণ কোনো কোনো ক্ষেত্রে যোগের স্মার্টেস্ট ওয়ে, তাই না? যোগটাকে আমরা বারবার যোগ না করে আমরা গুণটাকে খুব সহজভাবে ব্যবহার করে ক্যালকুলেশন করতে পারি। তো বিন্যাস ব্যাপারটা এরকম একটা স্মার্ট ওয়ে, যার মাধ্যমে আমরা খুব সহজে এবং খুব সুন্দরভাবে সুচারুরূপে অনেক বড় ক্যালকুলেশনকে ইজিয়ার ওয়েতে আমরা কমপ্লিট করতে পারবো। তো আমরা বিন্যাসের মোটামুটি একটা আইডিয়া নিলাম যে বিন্যাসটা কি। তো এখন এই যে বিন্যাস বা সমাবেশ, এদের আসলে বাস্তব জগতে কি এর কোনো গুরুত্ব আছে, নাকি এটা শুধু ম্যাথমেটিক্সের মধ্যেই নিহিত? আমরা অনেক ক্ষেত্রে অনেক ম্যাথমেটিক্স করে থাকি, জানি না যে আসলে এটা ব্যবহার কোথায়, পরিধি এটা কোথায় আছে। কিন্তু বিন্যাস হলো এমন একটা চ্যাপ্টার যেটা তুমি খুব সহজেই চোখের সামনে তুমি দেখতে পারবে যে এটার বহুল ব্যবহার আছে, বাস্তব জগতে এর বহুল ব্যবহার আছে। আমি যদি শুরু করতে চাই, তোমরা যেহেতু মোটামুটি টিনেজ, সবাই ক্রিকেট বা ফুটবল পছন্দ করো, চিন্তা করে দেখো তো লাস্ট বিশ্বকাপে আমাদের হোল বিশ্ব থেকে 10টা টিম সিলেক্টেড হলো। এখন প্রথমতই তোমার মাথায় আসতে পারে যে 10টা টিম খেলা হচ্ছে, কতগুলো খেলা হতে পারে? প্রত্যেকে যদি একবার একবার করে মিট করে, প্রত্যেকে যদি গ্রুপ পর্বে একবার একবার করে খেলা হয়, সেক্ষেত্রে কয়টা খেলা হতে পারে? বা তুমি যদি প্রিমিয়ার লিগগুলোর কথা চিন্তা করতে পারো, যে বিপিএল, আইপিএল, এগুলোর ব্যাপারটা, এগুলোই দেখবা যে প্রত্যেকটা টিমের সাথে 2বার করে খেলা হয়ে থাকে গ্রুপ পর্বে, সেখানে কয়টা খেলা হবে? এখন তুমি যদি ম্যানুয়ালি চিন্তা করো, এটার সাথে এটা, এটার সাথে এটা, এটার সাথে এটা, এটা কিন্তু অনেক একটা হিউজ টাস্ক। কিন্তু ম্যাথমেটিক্যালি তুমি যদি একটু চিন্তা করতে পারো, দেখবা যে মুহূর্তেই তুমি নিমিষেই তুমি এটার ক্যালকুলেশন বের করে ফেলতে পারবে। তেমনি দেখা গেল যে বর্তমান সময়ে তোমরা সবাই মোটামুটি অনলাইন অনেক অ্যাক্টিভ, প্রত্যেকেই ফেসবুক আইডি বা অন্যান্য আইডি চালাও। সেক্ষেত্রে তোমাদেরকে পাসওয়ার্ড দিতে হয়। পাসওয়ার্ড দিতে গেলে ওই অ্যাপ থেকে অনেক সময় বলে দেয় যে এটা উইক পাসওয়ার্ড হয়েছে, এটা মিডিয়াম পাসওয়ার্ড হয়েছে, এটা স্ট্রং পাসওয়ার্ড হয়েছে। এই যে এটা যাচাই বাছাই করে বলছে যে এই পাসওয়ার্ডটা উইক, এই পাসওয়ার্ডটা মিডিয়াম, এই পাসওয়ার্ডটা মোটামুটি হার্ড হয়েছে, আপনার জন্য সেফ, এটা আসলে কিভাবে বিচার বিশ্লেষণ করছে, এটাও কিন্তু এই বিন্যাস সমাবেশের মাধ্যমেই করছে। তো এরকম আরো অনেক এক্সাম্পল দেওয়া যাবে, যেমন আমরা বলতে পারি ডিজাইন মেকিং এর ক্ষেত্রে আমরা পারমিউটেশন কম্বিনেশনের সাহায্য পেতে পারি। এছাড়াও অনেকে আবার হ্যাকিং পছন্দ করো, হ্যাকিং সম্বন্ধে তোমাদের অনেক আগ্রহ আছে, তারাও কিন্তু এগুলো ম্যাথমেটিক্যালি মাথায় রাখে। এছাড়াও ম্যাথমেটিক্সের বিভিন্ন শাখা প্রশাখা বলতে পারি, যেমন কম্পিউটার সায়েন্সে তুমি অ্যালগরিদম সর্ট করতে গেলে বা অ্যানালাইজ করতে গেলে সেক্ষেত্রে তোমার দরকার হচ্ছে। বা বর্তমান প্রেক্ষাপটে তুমি যে এই করোনা ভাইরাস নিয়ে যে আমরা এত কথা বলছি, আরএনএ ভাইরাস যেটা, তারও দেখা যায় সিকোয়েন্সের ক্ষেত্রে, সিকোয়েন্স তোমার ফাইন্ড আউট করার ক্ষেত্রে, সেক্ষেত্রে তোমার বিন্যাসটাকে দরকার হচ্ছে। এছাড়াও
কোয়ান্টাম মেকানিক্সের ক্ষেত্রে তার পার্টিকেলগুলোর স্টেট ডিসক্রাইব করার জন্য তোমার এরকম বিন্যাসের দরকার হচ্ছে, এবং লটস অফ আসলে এরকম বলতে থাকলে আমি আসলে শেষ করতে পারবো না, আমি আমার মূল লেকচার থেকে পিছিয়ে পড়বো। তো মোদ্দা কথা হলো বিন্যাস ব্যাপারটা টোটালি প্র্যাকটিক্যাল একটা ব্যাপার, টোটালি প্র্যাকটিক্যাল। তোমরা যারা ফিল করতে পারবে তারা আসলেই মজা পাবে এই টপিক্সটায়। আজকে আমাদের আলোচ্য বিষয়বস্তু যতটুকু, তাতে আমি চেষ্টা করব খুব ট্রিকি যে ব্যাপারগুলো খুব সহজভাবে কিভাবে উপস্থাপন করা যায়। আমি চাইবো তোমরা আমার সাথে থাকবে। তো আমি একটু দেখি যে আসলে আমার সাথে কারা আছে, কে কি বলছে। চাঁপাইনবাবগঞ্জ গভ কলেজ থেকে দীপা দাস, নেত্রকোনা থেকে সাকিব, খুলনা থেকে পূর্ণিমা মণ্ডল, এরকম অনেকেই আছে। যাই হোক, তো আমি আমার ক্লাসে যাচ্ছি। তো বলেছিলাম খুব সুন্দরভাবে বোঝানোর চেষ্টা করব, আনন্দ ঘন পরিবেশে বোঝানোর চেষ্টা করব। তো শুরু করি গণনার যোজন বিধি এবং গুণন বিধি দিয়ে। গণনার, আমি লিখি একটু, আচ্ছা লেখাটা স্পষ্ট হয়নি আমি বুঝতে পারছি। লিখেছি গণনার যোজন ও গুণন বিধি। গণনার যোজন ও গুণন বিধি কথাগুলো জানি না তোমাদের কাছে কতটুকু সহজবোধ্য মনে হচ্ছে, কিন্তু আমার কাছে জটিল মনে হচ্ছে। ঠিক আছে, আমার কাছে জটিল মনে হচ্ছে। আমি ব্যাপারটাকে একটু সহজ করতে চাই। আমি ব্যাপারটাকে বোঝানোর জন্য মিস্টার এক্স এর কাছে যেতে চাই। মিস্টার এক্স, আমি একটা ছবি আঁকছি, দৃষ্টিগ্রাহ্য। জানি না তোমরা দেখতে পাচ্ছ কিনা, ছবিটা কি এসেছে দেখো তো। মিস্টার এক্স, তো হাত দিলাম, ওকে ফাইন। তাকে আমরা একটা টি শার্টও পরিয়ে দিলাম। তাহলে মিস্টার এক্স এর পরিধেয় পোশাক বলতে একটা টি শার্ট আছে আর একটা ট্রাউজার আছে। এখন এই মিস্টার এক্স এর জায়গায় তোমরা তোমাদের নিজেকে কল্পনা করো যে এটা তুমি। আমি যাই এঁকেছি, চিন্তা করো যে এটা তুমি। তো আমি চিন্তা করলাম মিস্টার এক্স এর কাছে টি শার্টের কালেকশন আছে, সে ফর এক্সাম্পল রেড আছে, ব্লু আছে, ইয়েলো আছে, তিনটা। আর তার ট্রাউজারের কালার আছে, যেমন হোয়াইট আছে, ভায়োলেট দিলাম, আমার কালার যেগুলো মনে পড়ছে আমি র্যান্ডমলি বলছি, মনে করো এটা আছে। এখন মিস্টার এক্স যদি ভিন্ন ভিন্ন আউটলুকে আমাদের সামনে আসতে চায়, কত প্রকার আসতে পারবে তোমরা বলতে পারবে? চিন্তা করি, আচ্ছা ভায়োলেটটা বাদ দিই, প্রথমত চিন্তা করি শুধু হোয়াইট দিয়ে চিন্তা করি। হোয়াইটের সাথে সে একদিন রেড পড়তে পারবে, হোয়াইটের সাথে একদিন কি বলেছিলাম, ব্লু বলেছিলাম, হোয়াইটের সাথে ব্লু পড়তে পারবে, হোয়াইটের সাথে একদিন ইয়েলো পড়তে পারবে। তার মানে সে তিনটা আউটলুক পাচ্ছে। কিন্তু তার যে আমি টি শার্ট এবং ট্রাউজারের ব্যাপার বলেছি, আলোচনা সংশ্লিষ্ট ব্যাপারের মধ্যে আমি দুটো ব্যাপার নিয়েছি, একটা হলো টি শার্ট এবং ট্রাউজার। তো এখানে রেখেছিলাম তিনটা, এখানে পরে আমি দিয়েছি একটা। তো এই অবস্থায় কত রকমের সে নিজেকে ফুটিয়ে তুলতে পারবে, কতগুলো আউটলুক তার পক্ষে দেওয়া সম্ভব। তো আমরা দেখলাম যে আসলে তিনটা আউটলুক সম্ভব। তো এখন তোমরা সহজেই বলতে পারবে যে আমি যদি ভায়োলেট একটা কালার নেই, ট্রাউজার ভায়োলেট কালার নেই, সেক্ষেত্রে সে কতগুলো আউটলুক পাবে? অবভিয়াসলি কি হবে? 6টি, তাই না? আমরা চিন্তা করো, ডব্লিউ এর জন্য যেরকম তিনটা পেয়েছি আউটলুক, ভায়োলেটের জন্য তো ঠিক তিনটা আউটলুক পাবো। তো এটাকে শর্টকাটে আমরা কি করতে পারি? মাল্টিপ্লাই করে দিতে পারি, 3 × 2, তাই না? এখানে যদি আরেকটা কালার থাকতো অরেঞ্জ, তাহলে কি হতো? 4 × 2 মানে 8টা আউটলুক পাওয়া যেত, তাই না? আচ্ছা, তো ব্যাপারটা একটু ধরে রাখো, আমি ব্যাপারটাকে আর একটু এক্সটেন্ড করি। মিস্টার এক্স এর আলোচনায় আমরা একটু জুতাও দিতে যাচ্ছি, এবং এখানে তিনটা কালার দিয়েছিলাম, এখানে দুইটা কালার দিয়েছিলাম, এবং জুতার ক্ষেত্রেও আমি দুটো কালার দিলাম। এখন বলো তো সে কতগুলো আউটলুক পেতে পারে, বলতে পারবে?
অবশ্যই বলতে পারবে, আমি জানি আমার স্টুডেন্টরা সবাই বলতে পারছে। সেটা হচ্ছে 3 ইন্টু 2 ইন্টু 2, 3 ইন্টু 2 ইন্টু 2, অর্থাৎ 12 ভাবে সে নিজেকে রাঙাতে পারছে। আচ্ছা, এখন এই ব্যাপারটা আমরা কিভাবে করলাম? এই ব্যাপারটার জন্য আমাদের একটা টেকনিক হচ্ছে, আমরা আলোচনা সংশ্লিষ্ট যে ব্যাপারটুকু নিয়ে বিবেচনা করব, সেই ব্যাপারটুকুকে আমি সম্পূর্ণ ঘটনা মনে করব বা কমপ্লিট প্রসিডিউর। আলোচনার সংশ্লিষ্ট যে অংশটুকু নিয়ে আমরা কাজ করব সেটাকে আমরা বলবো কমপ্লিট প্রসিডিউর। তো এখানে কমপ্লিট প্রসিডিউর বলতে ছিল আমার তিনটা ব্যাপার, একটা ছিল টি শার্ট, আরেকটা ছিল ট্রাউজার, আরেকটা ছিল জুতা। তো এই তিনটা ব্যাপারের ক্যালকুলেশন, প্রথমত আমার টি শার্টের ক্যালকুলেশন হচ্ছে 3, তারপরে আসি ট্রাউজারের ক্যালকুলেশন হচ্ছে 2, আর হচ্ছে জুতার ক্যালকুলেশন হচ্ছে 2। তো একটা কমপ্লিট প্রসিডিউর, আমার তিনটা ম্যাটার ছিল, কমপ্লিট প্রসিডিউর শেষ হওয়ার আগ পর্যন্ত যত ক্যালকুলেশন আসবে সব কিন্তু মাল্টিপ্লাই হবে। এভাবে তুমি মনে রাখলে খুব সহজেই ব্যাপারটাকে অনুধাবন করতে পারবে। আচ্ছা, তো এই গেল মিস্টার এক্স এর ঘটনা। আমি যদি মিস্টার ওয়াই কে নেই, আরো একজন ব্যক্তি মিস্টার ওয়াই, এবং তার ক্ষেত্রে ঘটনার বর্ণনা করলাম এভাবে যে তার কাছে কালেকশনটা এটা আছে 4 ভাবে, 4 রকম টি শার্ট, এটা মনে করো 3 রকমের, এটা 2 রকমের। তাহলে এটা তো মিস্টার এক্স। মিস্টার ওয়াই এর ক্ষেত্রে সেক্ষেত্রে কত রকমের আউটলুক পেতে পারি? 4 ইন্টু 3 ইন্টু 2, 4 ইন্টু 3 ইন্টু 2, তার মানে কত? 24 ভাবে। দেখো, এটা একটা কমপ্লিট প্রসিডিউর, এটা একটা কমপ্লিট প্রসিডিউর। ঠিক আছে, আমরা গণনার গুণন বিধি আর যোজন বিধি পড়াচ্ছিলাম। গুণন বিধিতে কথা হচ্ছে একটা কমপ্লিট প্রসিডিউরের আগ পর্যন্ত, একটা কমপ্লিট প্রসিডিউর শেষ হওয়ার আগ পর্যন্ত যত ক্যালকুলেশন আসবে সব মাল্টিপ্লাই করে দিতে হবে। আর গণনার যোজন বিধিটা হচ্ছে কতগুলো কমপ্লিট প্রসিডিউরকে আমরা যোগ করে দিব। যেমন এটা একটা কমপ্লিট প্রসিডিউর, কারণ এখানে আমরা মিস্টার এক্স এর টোটাল আউটলুকটা পাচ্ছি, এখানে আমরা মিস্টার ওয়াই এর টোটাল আউটলুকটা পাচ্ছি। সো এই দুইটা সাম হবে। বুঝতে পেরেছি? আচ্ছা, যারা বুঝতে পেরেছো ধন্যবাদ। যারা বুঝতে পারোনি, আমরা লেকচারটাকে আর একটু আগালে তখন আশা করি বুঝতে পারবে। বোর্ডটাকে আমি মুছে দিচ্ছি, একটু টাইম নিচ্ছি, তোমরা একটু কমেন্ট করে করো লেকচারের জায়গাটা কেমন লাগছে। আমি একটু দেখতে চাচ্ছি তোমরা কে কে আছো। দেখি তোমাদের কমেন্ট করে দেখতে যাচ্ছি। আচ্ছা, আমরা একটু পরে কমেন্টে যাই। আচ্ছা, এরপরে আসি আমাদের থিওরি সংশ্লিষ্ট আর একটা ব্যাপার, যে এন সংখ্যক ভিন্ন ভিন্ন জিনিস থেকে আর সংখ্যক ভিন্ন জিনিস নেয়ার উপায়। আচ্ছা, দেখো, মনে করো তোমার কাছে এন সংখ্যক ভিন্ন ভিন্ন জিনিস আছে, সেখান থেকে তুমি আর সংখ্যক ভিন্ন ভিন্ন জিনিস নিতে চাও, সেটা কতভাবে নিতে পারবে? তো সেটাকে এক্সপ্রেস করার জন্য
ম্যাথমেটিক্যালি বলা হয়ে থাকে NPR। এটা হলো, এটাকে এক্সপ্রেস করে যে n সংখ্যক ভিন্ন ভিন্ন জিনিস থেকে তুমি r সংখ্যক ভিন্ন ভিন্ন জিনিস নিচ্ছ। উল্লেখ্য এখানে অবশ্যই n r এর থেকে বড় হবে, n অবশ্যই r এর থেকে বড় হবে, কিংবা সর্বোচ্চ হলে n এবং r সমান হতে পারবে, কিন্তু কখনোই এই যে r এটা বড় হতে পারবে না। এটা বাস্তবতা দিয়েও তুমি উপলব্ধি করতে পারো। যেমন তোমার কাছে মনে করো 10টা ফল আছে, কোনো না কোনো একটা ফল আছে, 10টা ফল আছে, সেখান থেকে তুমি যদি কাউকে 8টা দিতে চাও দিতে পারো, 9টা দিতে চাও দিতে পারো, 10টা থেকে 10টাও দিতে পারো, কিন্তু 10-এর বেশি কি দিতে পারবে? পারবে না। সো n অবভিয়াসলি গ্রেটার অর ইকুয়াল r হচ্ছে। এখন NPR এর মিনিংটা কি হবে বা এটার ক্যালকুলেশন কি হবে সেটা আমরা একটু ক্যালকুলেশন করার চেষ্টা করি খুব সহজভাবে। আমরা একটা বাস চিন্তা করছি, বাসে মোরালেস মোটামুটি মনে করো যে 35টা সিট আছে, ঠিক আছে, 35টা আসন আছে। আমি একটু দেখতে চাই, ওয়েট, জি ঠিক আছে, আচ্ছা, মোরালেস 35টা সিট আছে। তো আমি প্রথম যে ব্যক্তিটা এই বাসে উঠবে, সে এই বাসে কতভাবে বসতে পারবে এই সিটগুলোতে, প্রথম যে সিটটা, তাহলে 35টা সিট আছে, তার 35টা সিটের ভিতরে যে কোনো একটা সিটে বসার উপায় হচ্ছে কত হতে পারে? অবভিয়াসলি 35 ভাবে বসতে পারে। তুমি যদি আরেকটু কমিয়ে চিন্তা করো যে 5টা সিটে যদি 35 না চিন্তা করে 5 চিন্তা করো, তাহলে হয় যে তোমার কাছে 5টা চেয়ার আছে, সেখানে তুমি একজন ব্যক্তি কতভাবে বসতে পারো? 5 ভাবে অবশ্যই। তো আমি এখানে 35 লিখছিলাম, লিখি এটা 35। এরপর কথা হলো, তুমি ওঠার পরে দ্বিতীয় আরেকজন উঠলো, তুমি ওঠার পরে আরেকজন উঠলো, তাহলে 35টা সিটে দুইজন কতভাবে বসতে পারবো? এখন কথা হলো, প্রথমত চিন্তা করি, প্রথম সিটটা ফিল আপ হয়েছিল, প্রথম সিটটা কতভাবে ফিল আপ করা গিয়েছিল? 35 ভাবে। দ্বিতীয় সিটটা দেখো, এখানে 35টা সিট ছিল, তার ভিতরে একটা সিটে তো একজন বসে গিয়েছে, এখন বাকি থাকে কয়টা? 34টা থাকে। তার মানে দ্বিতীয় যে ব্যক্তিটা সে 34 ভাবে বসতে পারবে। এখন আসি, আমরা ফেরত যাই গণনার যোজন বিধি ও গুণন বিধি। গণনার যোজন বিধি এবং গুণন বিধিতে আমি বলেছিলাম যে কমপ্লিট প্রসিডিউরের আগ পর্যন্ত যত ক্যালকুলেশন আসবে সব মাল্টিপ্লাই, আর কতগুলো কমপ্লিট প্রসিডিউর পরস্পর যোগ হবে। তো এখানে আমাকে কমপ্লিট প্রসিডিউরটা হচ্ছে 35টা সিটে দুজন ব্যক্তিকে বসাতে হবে, 35টা সিটে দুজনকে বসাতে হবে, এটা আমার উপরে দায়িত্ব অর্পিত হয়েছে। তো আমি এই দুটা সিট নিলাম, এই একটা সিট, এই একটা সিট। প্রথম সিটটা 35 ওয়েতে পূরণ করা গেল, দ্বিতীয় সিটটা 34 উপায়ে পূরণ করা গেল। সো আমি দুইটা সিট আলটিমেটলি কতভাবে পূরণ করতে পারবো? এক্ষেত্রে যোগ হবে নাকি গুণ হবে? অবশ্যই গুণ হবে, কারণ আমরা জানি যে কমপ্লিট প্রসিডিউরে আক্রমণ যত ক্যালকুলেশন হবে সবগুলো মাল্টিপ্লাই হবে, তার মানে 35 ইন্টু 34। এভাবে তুমি 35p3 যদি চিন্তা করো, সেক্ষেত্রে আসবে 35 ইন্টু 34 ইন্টু 33, এভাবে করে আসবে। তো এটা তো আমি সংখ্যাতাত্ত্বিকভাবে বলেছি, কিন্তু এরকমভাবে তো সংখ্যাতাত্ত্বিকভাবে চিন্তা করলে হবে না, তোমাকে জেনারেল ফর্ম দিয়ে চিন্তা করতে হবে। সেই জেনারেল ফর্মটা হচ্ছে n। এর জন্য চিন্তা করব যে n সংখ্যক বস্তু থেকে, বা আমি n সংখ্যক বস্তু বাদ দিই, মনে করি n সংখ্যক বাসের সিটে আমি একজন ব্যক্তিকে বসানোর উপায় হচ্ছে n সংখ্যক বাসের সিটে দুজনকে বসানোর উপায় হচ্ছে n ইন্টু n-1। আগেরটার সাথে রিলেট করো, পেয়ে যাবে। n সংখ্যক বাসের সিটে তিনজন বসানোর উপায় হচ্ছে n ইন্টু n-1 ইন্টু n-2, এভাবে কন্টিনিউ করবে। এখন একটু প্যাটার্ন অবজার্ভ করি আমরা। এখানে দেখো, এখানে 3 ছিল, np3, লাস্ট টার্মটায় এখানে আমাদের কি পেয়েছি? 2 পেয়েছি। এখানে 2 ছিল, লাস্ট টার্মটায় এখানে কি পেয়েছি? 1 পেয়েছি। তার মানে এখানে যা থাকবে লাস্ট টার্মে এখানে তার থেকে 1 কম থাকবে। অর্থাৎ আমি যদি npr হিসাব করতে চাই, npr, সেক্ষেত্রে n ইন্টু n-1 n-2 এভাবে ডট ডট ডট
শেষ পদটা কি হবে আমি তো জানি না আর আসলে কি, আর যে কোনো একটা টার্ম মিন করছে। তো সেক্ষেত্রে কি হবে, আমরা এইটাকে যদি অবজার্ভ করে থাকি তাহলে এখান থেকে অনায়াসেই বুঝতে পারি যে এখানে যা থাকবে তার থেকে এক কম হবে, অর্থাৎ n লিখে n মাইনাস আর এর থেকে এক কম অর্থাৎ r মাইনাস ওয়ান, এভাবে করে লিখতে পারি। তাহলে এনপিআর এর ফরম্যাট কি, এনপিআর এর ফরম্যাট হচ্ছে এটা n ইন্টু n মাইনাস ওয়ান, n মাইনাস টু, তারপরে ডট 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 n মাইনাস ব্র্যাকেটে r মাইনাস ওয়ান। তো এটাকে আরেকটু গুছিয়ে লেখার চেষ্টা করি, দেখি আমি গুছাতে পারি কিনা। implies that npr equal to n into n minus 1, n minus 2, dot 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 n minus r plus 1 equal, তোমরা ভালো করেই জানো ফ্যাক্টরিয়াল সম্বন্ধে তোমাদের ভালো ধারণা আছে যে সে ফর এক্সাম্পল 5 ফ্যাক্টরিয়াল মানে হচ্ছে 5 গুণ 4 গুণ 3 গুণ 2 গুণ 1, এভাবে 5 থেকে শুরু করে 1 পর্যন্ত তোমাকে গুণ করে যেতে হবে। তো আমরা এটাকে যদি ফ্যাক্টরিয়াল ফর্ম দিতে চাই তাহলে এটাকে শেষ করতে হবে 1 পর্যন্ত নিয়ে। তাহলে আমি লিখে ফেলি n into n minus 1, n minus 2, dot 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 n minus r plus 1, তার থেকে এক কম হলো n minus r, dot 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 3 to 1, একেবারে 1 পর্যন্ত সব নাম্বার আমি লিখে ফেললাম। তো উপরে আমি অতিরিক্ত কতটুকু অংশ লিখেছি, অতিরিক্ত অংশ লিখেছি এই অংশটুকু। তো যেহেতু এটা অতিরিক্ত লিখেছি এটাকে ব্যালেন্স করার জন্য নিচেও আমি এটা লিখে দেই n minus r dot 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 3 to 1, অর্থাৎ উপরে পাচ্ছি আমি 1 2 3 dot 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 n পর্যন্ত, অর্থাৎ এটা n ফ্যাক্টরিয়াল, আর এটা পাচ্ছি 1 2 3 dot 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 n minus r, so n minus r ফ্যাক্টরিয়াল। হয়ে গেল npr রিপ্রেজেন্টেশন n ফ্যাক্টরিয়াল বাই n minus r ফ্যাক্টরিয়াল, এটাই ফর্মুলা npr এর। উল্লেখ্য npr কে অনেক ক্ষেত্রে n উপরে p একটু মাঝামাঝি আর নিচে এভাবে লেখা হয়, কোনো কোনো ক্ষেত্রে n যে লেভেলে আছে p সেই লেভেলে এবং আরও সেই লেভেলে এভাবে করে লেখা হয়। আবার অনেক ক্ষেত্রে এভাবেও লেখা হয়, p প্রথমে লিখে ব্র্যাকেটে n কমা আর এভাবেও লেখা হয়। তবে প্রচলিত এটাই বেশি, তো প্রচলিতটাই একটু ব্যবহার করার চেষ্টা করবে যাতে একটু সহজবোধ্য হয়। তো মোটামুটিভাবে প্রুফের ব্যাপারটা গেল। এখন এখানে আরেকটু ব্যাপার বলার আছে, npr এর ফর্মুলাটা আমরা কি পেয়েছিলাম, npr এর ফর্মুলা পেয়েছিলাম n ফ্যাক্টরিয়াল বাই n মাইনাস r ফ্যাক্টরিয়াল। তো এটা যদি r না হয়ে এটার সেম n হয় তাহলে সেক্ষেত্রে কি হবে, তাহলে আমি r এর জায়গায় n বসিয়ে দিই, r এর জায়গায় n, এখানেও r আছে, r এর জায়গায় n, অর্থাৎ উপরে আসলো n ফ্যাক্টরিয়াল আর নিচে আসলো 0 ফ্যাক্টরিয়াল। তোমরা জানবে অবশ্যই 0 ফ্যাক্টরিয়ালের মান হচ্ছে 1, যারা বিলিভ করতে পারছো না ক্যালকুলেটর দিয়ে প্রেস করে দেখো, অবভিয়াসলি 1 আসবে, তার মানে নিচে 1 উপরে n ফ্যাক্টরিয়াল, অর্থাৎ npn হচ্ছে n ফ্যাক্টরিয়াল। বুঝতে পেরেছি? আচ্ছা, তো এখন আমরা খুব দ্রুত কিছু অঙ্কে যাই, দেখি কিছু ট্রিকি ম্যাথ তোমাদেরকে করানো যায় কিনা। প্রথমত খুব সহজ একটা এক্সাম্পল দিয়ে শুরু করি। আচ্ছা, অ্যাসোসিয়েশন শব্দটির প্রত্যেকটা অক্ষরকে মোট শব্দটির প্রত্যেকটা অক্ষরগুলোকে মোট কত রকমের সাজানো যায়, এটাকে আমি কতভাবে সাজাতে পারবো। তো এটার ক্ষেত্রে একটু টেকনিক আছে, টেকনিকটা আমি একবারই বলে দিচ্ছি। প্রথমত হচ্ছে তোমার এখান থেকে কাউন্টিং করতে হবে যে এখানে কতগুলো লেটার আছে। তো আমি কাউন্ট করে দেখি 3 6 9 12 13টি আছে, অর্থাৎ 13 ফ্যাক্টরিয়াল। প্রথমে কাউন্ট করবে যে কতগুলি লেটার আছে তত ফ্যাক্টরিয়াল, তারপরে তুমি চেক করবে যে কোনোটা রিপিট আছে কিনা। দেখো তো এখানে এ আছে আমার 2টা, এস আছে 4টা, তেমনি আই আছে 2টা, এন আছে 2টা। দেখো কাউন্টিং আমার মনে হয় ঠিক আছে, এ 2টা না, এ 3টা, দুঃখিত, এ আমার 3টা, 1 2 3।
তো যতগুলো রিপিট হবে তত ফ্যাক্টরিয়াল দ্বারা তুমি ভাগ করে দেবে। তার মানে 3 ফ্যাক্টরিয়াল 4 ফ্যাক্টরিয়াল ইন্টু 2 ফ্যাক্টরিয়াল ইন্টু 2 ফ্যাক্টরিয়াল, এভাবে ধর অ্যান্সার হবে। তো এভাবে করে তোমরা নিজেরাও তোমাদের নিজেদের নাম নিয়ে খেলা করতে পারো, দেখতে পারো যে আসলে তোমাদের নামকে কতভাবে সাজানো যায়, চেক করে দেখতে পারো। তো তোমাদের হোমওয়ার্ক হিসাবে ছোট কিছু প্রবলেম দিয়ে দিই, তোমরা মুহূর্তে চেক করতে পারবে। অ্যান্সারগুলো কি আসে একটু কমেন্টে আমাকে জানাও। যেমন অ্যাকাউন্টেন্টটা দিতে পারি, অ্যাকাউন্টেন্ট। তারপরে ইঞ্জিনিয়ারিং দিতে পারি, তারপরে ম্যাথমেটিক্স দিতে পারি। এগুলোকে কতভাবে সাজানো যায়, এগুলোকে কতভাবে সাজানো যায় তোমরা আমাকে জানাবে। তা আমি মুছে দেই, পরবর্তী টপিকসে চলে যাই। দেখো পরবর্তী প্রশ্নটা বলছি, ক্রম পরিবর্তন না করে ডিরেক্টর শব্দটির অক্ষরগুলোকে কত প্রকারে পুনরায় সাজানো যায়। আমি একটু শব্দটা লিখি, ডিরেক্টর। ডিরেক্টর খেয়াল করি, ডিরেক্টর শব্দটাকে আমি কি পরিবর্তন করব না, ক্রম পরিবর্তন না করে। ক্রম পরিবর্তন করা যাবে না। ক্রম পরিবর্তন না করে, অর্ডার পরিবর্তন করা যাবে না। এমত অবস্থায় কতভাবে পুনরায় সাজানো যায়। তো ব্যাপারটা একটু বোঝার আছে, বোঝানোর জন্য আমি এই শব্দটাকে একটু ছেড়ে দিতে চাচ্ছি। এই শব্দটা বাদে আমি ছোট একটা শব্দ দিয়ে চিন্তা করতে পারি, যেমন অল, এ ডাবল এল, অল। অল শব্দটাকে কতভাবে সাজানো যায়। আমি যদি চিন্তা করি, এখানে এল দুটো আছে তাই না, তো এই এটা এখানে লিখলাম, এই এলটা এখানে লিখলাম, আর এই এলটা এখানে লিখলাম। দেখো তো এতে করে কি নিউ কোনো বিন্যাস পাওয়া গেছে? অবশ্যই না, সেম বিন্যাসই হচ্ছে। ভালো করে খেয়াল করো, আবারও বলছি, এখানে আমি একটা শব্দ লিখেছি এ ডাবল এল, তো এল দুটো তো সেম, তো আমি প্রথম এলটাকে দ্বিতীয়তে লিখলাম আর দ্বিতীয় এলটাকে প্রথমে লিখলাম, তাতে করে কি কোনো নিউ বিন্যাস পাওয়া গেছে? না, পাওয়া যায়নি। তো এই জন্য আমরা কি করি, অল শব্দটাকে কতভাবে বিন্যাস করা যায় তার জন্য টেকনিক্যালি আমরা কি বলি, এখানে লেটার আছে 3টা, 3 ফ্যাক্টরিয়াল, এল আছে 2টা, সো 2 ফ্যাক্টরিয়াল দ্বারা ডিভাইড হচ্ছে। তো এখানে আমরা একটা ব্যাপার অবজার্ভ করতে পারি। অবজারভেশনটা হচ্ছে সেম লেটার থাকলে তাদের নিজেদের মধ্যে ক্রম পরিবর্তন করলে নতুন কোনো বিন্যাস পাওয়া যায় না। দেখো ব্যাপারটা ভালোভাবে অনুধাবন করার চেষ্টা করো। আমরা বিন্যাস মুখস্থ করবো না, আমরা ফিল করার চেষ্টা করবো, বোঝার চেষ্টা করব। একটু আগে অল লিখেছিলাম, 2টা এল রিপিট ছিল, বলেছিলাম যে রিপিট কেস থাকলে তাদের মধ্যে ক্রম পরিবর্তন করলে নিউ কোনো পারমুটেশন বা বিন্যাস হচ্ছে না। আমরা এল কে আগে পরে দিয়ে আমরা নিউ কোনো বিন্যাস পাচ্ছিলাম না, সেই কথাটাই লিখলাম। সেম লেটার থাকলে তাদের নিজেদের মধ্যে ক্রম পরিবর্তন করলে, মানে আগে পরে দিলে তাদের নতুন কোনো বিন্যাস পাওয়া যায়। ঠিক আছে, আচ্ছা এখন এই কথাটাকে একটু উল্টোভাবে পড়ি, যে ক্রম পরিবর্তন না করলে, ক্রম পরিবর্তন না করলে তাহলে তাদেরকে কি করতে হবে? অবশ্যই সেম লেটার চিন্তা করতে হবে। ক্রম পরিবর্তন না করতে বললে সেক্ষেত্রে তাদেরকে কি চিন্তা করতে হবে? সেম লেটার চিন্তা করতে হবে। ওকে ফাইন, এখন আসি আমরা মেইন ব্যাপারটায়। এখানে দেখো আমি ডিরেক্টর শব্দের
ক্রম পরিবর্তন করব না। কার? এই স্বরবর্ণগুলোর। স্বরবর্ণ আছে আমার 3টা, আই ই ও। তো মনে করে এই একটা পারমিটেশন ডিরেক্টর, সেখানে এই আই ই ও কে আর কতভাবে বিন্যাস করা যায়, যেমন আই ও ই লেখা যায়, ও আই ই লেখা যায়, ও ই আই লেখা যায়, এবং ই ও আই এবং ই আই ও। দেখো ডিরেক্টর ফর্মটাকে এভাবে থাকা অবস্থায় শুধুমাত্র স্বরবর্ণগুলোকে যদি আমি এদিক ওদিক করি তাদের নিজস্ব অবস্থানে, সেখানে আমি 6 রকমের বিন্যাস পাচ্ছি। কিন্তু আমরা তো জানি এদের তো ক্রম পরিবর্তন করা যাবে না। তার মানে এই যে 6টা বিন্যাস পাওয়া গেল, এই 6টা বিন্যাস নেওয়া যাবে না, কাউন্ট হবে একটা হিসাবে। তাহলে একটা কিভাবে কাউন্ট করা যায়? একটা কাউন্ট করার টেকনিক হলো এদেরকে আমরা সেম বর্ণ ধরবো, এদেরকে সেম বর্ণ ধরবো। মনে করি এটা যদি আই হয় তাহলে এটাকেও আই চিন্তা করতে হবে, এটাকেও আই চিন্তা করতে হবে, তাহলেই আমরা অভিষ্ট লক্ষ্যের ক্যালকুলেশনটা পাবো। তোমরা যদি আগের কথাগুলো বোঝো তাহলে এটার সাথে কোরিলেট করতে পারবে। তাহলে কি হচ্ছে, আমাকে ক্রম পরিবর্তন করতে বারণ করলে, যার ক্রম পরিবর্তন করতে বারণ করবে তাকে আমি সেম লেটার ধরে ফেলবো, তাকে আমি সেম লেটার ধরে ফেলবো। তো এখন আসি ডিরেক্টর শব্দে। মোট লেটার আছে কয়টা? 1 2 3 4 5 6 7 8টা, সো 8 ফ্যাক্টোরিয়াল। তার ভিতরে যেহেতু ক্রম পরিবর্তন করতে বারণ করেছে কার? স্বরবর্ণের, তার মানে 1 2 3 এদেরকে আমি সেম লেটার কল্পনা করব, আর সেম লেটার কল্পনা করলে তারা তত ফ্যাক্টোরিয়াল দ্বারা ডিভাইড হবে। উল্লেখ্য এখানে আর আছে দুটো, সো 2 ফ্যাক্টোরিয়াল দ্বারা ভাগ। এখন প্রশ্নটা যেহেতু আমি লিখিনি, তোমাদের হয়তো মনে নাও থাকতে পারে, প্রশ্নটা ছিল কত রকমে পুনরায় সাজানো যায়। তার মানে এটা ডিরেক্টর তো নিজেই একটা পারমিটেশন ছিল, নিজেই একটা বিন্যাস ছিল, তাকে আবার নতুনভাবে যদি সাজাতে চাই তাহলে মূল যে ক্যালকুলেশন তা থেকে 1 মাইনাস করতে হচ্ছে, কারণ এটা বাদে বলতে হবে, কারণ বলেছে পুনরায় কতভাবে সাজানো যায়। পুনরায় বললে আমরা 1 মাইনাস করব, কারণ এটা নিজেই একটা বিন্যাস হয়েই ছিল। ঠিক আছে? এরপরে আসি খুব মজার একটা টপিকস। খেয়াল করো, আমরা একটা ফোন নাম্বার লিখি 017 1 2 3 4 5 6 7 8। খেয়াল করো বর্তমান সময়ের ফোন নাম্বারগুলো কিন্তু 11 ডিজিটের হয়। আমি একটা র্যান্ডম একটা নাম্বার লিখেছি, তুমি সিকোয়েন্স দেখলেই বুঝতে পারবে। তো কি বলা হয়, একটু আগে যে অঙ্কটা করিয়েছিলাম, যে অঙ্কগুলো করিয়েছি সেখানে কিন্তু নন রিপিটিটিভ কেস ছিল, মানে কোনো ব্যাপারগুলো আমি একের অধিকবার লিখতে পারবো না। কিন্তু ফোন নাম্বারের ক্ষেত্রে বা পাসওয়ার্ডের ক্ষেত্রে বা টেলিফোন নাম্বারে তুমি দেখতে পাবে হরহামেশাই ডিজিটগুলো কিন্তু রিপিট করতে পারে। তোমার নিজের ফোন নাম্বারে হয়তো 3-4টা 9 থাকতে পারে বা 5 থাকতে পারে, একাধিক, এরকম থাকা অসম্ভব কিছু নয়। তো সেসব ক্ষেত্রে আমরা কী ধরনের ক্যালকুলেশন করব? তার আগে একটা গল্প বলি। মনে করি আমাকে এই নাম্বারটা কোনো একটা প্রয়োজনে আমাকে কেউ দিয়েছে, তো এই যে ডিজিটটা এটা আমি ভুলে গিয়েছি, আসলে এটা আমার খেয়াল নেই, কোনো কারণে মুছে গিয়েছে। এখন এই ব্যক্তিকে যদি আমি ফোন দিতে চাই, তাকে আমার ম্যাক্সিমাম কতবার ফোন দিলে ওই নাম্বারে কল যাবে? সেটা হচ্ছে অবভিয়াসলি আমাকে 10 বার কল দিতে হবে, কারণ 8-এর জায়গায় আমি 0 বসিয়ে দেখবো, 1 2 3 এভাবে করে 9 পর্যন্ত 10 বার চেক করে দেখবো। তার মানে 10 বার কল দিলে আমরা আমাদের অভিষ্ট ব্যক্তিকে পেয়ে যাব। তো এবার মনে করি এই জায়গার এই লেটারটাও যদি কোনোভাবে, এই ডিজিটটাও যদি কোনোভাবে মিস করে, সেক্ষেত্রে আমাকে কতবার কল দিতে হবে? প্রথমত এই জায়গায় আমার কতগুলো ডিজিট বসবে? 10টা ডিজিট বসবে। 10টা ডিজিট বসলে আলটিমেটলি আমার কতবার কল দিতে হবে? মনে করে দেখো, আমি বলেছিলাম কমপ্লিট প্রসিডিউরের আগ পর্যন্ত যত ক্যালকুলেশন আসবে সব কিন্তু মাল্টিপ্লাই হবে। তো আমার এখানে দুটো ফাঁকা জায়গা পূরণ করতে হবে। এই ফাঁকা জায়গার ক্যালকুলেশন হচ্ছে 10, এই ফাঁকা জায়গার ক্যালকুলেশন হচ্ছে 10। সো এখানে গিয়ে কমপ্লিট প্রসিডিউর, তার আগ পর্যন্ত যা ক্যালকুলেশন হয়েছে মাল্টিপ্লাই হবে। অর্থাৎ তোমাকে 100 বার কল দিলে তুমি ওই ব্যক্তিকে খুঁজে পাবা। তো এটার আরো একটু মজার ব্যাপার আমাকে বলতেই হচ্ছে। মনে করে দেখো, আমরা যদি চিন্তা করি যে
গ্রামীণ ফোন, এটা গ্রামীণ ফোনের প্রিফিক্স আইডি। তো 2006 সালের দিকে খুব সম্ভবত, আমার যতটুকু মনে পড়ে, ওরা কি করলো, হঠাৎ করে বললো যে এই 7-এর পরে একটা অতিরিক্ত 1 বসান বলেছিল। এটা কেন বলেছিল তোমরা এখন চিন্তা করতে পারবে। প্রথমত চিন্তা করি একটা ডিজিট কমিয়ে এই জায়গাটা 10 ভাবে পূরণ করা যায়, এই জায়গাটা 10 ভাবে, অনুরূপভাবে প্রত্যেকটা জায়গা 10 ভাবে পূরণ করা যায়। তো গ্রামীণ ফোন কতগুলো ইউজার আইডি তৈরি করতে পারবে, কতগুলো ফোন নাম্বার ডিফারেন্ট তৈরি করতে পারবে, তোমরা এখন খুব ইজিলি বলতে পারবে। এগুলো মাল্টিপ্লাই হবে, অর্থাৎ 10 টু দি পাওয়ার 7 হচ্ছে, 10 টু দি পাওয়ার 7 মানে হচ্ছে 10 এর পরে 7টা শূন্য, 3 6 7 শত 1 কোটি। তো 1 কোটি ইউজার তারা মাথায় নিয়ে নেমেছিল, কিন্তু একটা টাইমে বুঝতে পারে যে তাদের সংকুলন হচ্ছে না, তাদের আরো একটা জায়গা দরকার, নতুবা এই 1 কোটি নাম্বার দিয়ে তারা কি করতে পারছে না, সার্ভিস প্রোভাইড করতে পারছে না। এই জন্য কি করলো, তারা আর একটা জায়গা তৈরি করলো এবং সেই জায়গায় অবভিয়াসলি 10টা ডিজিট বসবে, অর্থাৎ আরেকটা শূন্য বেড়ে গেল, অর্থাৎ সে এখন সার্ভিস প্রোভাইড করতে পারছে কত, 10 কোটি। খেয়াল করে দেখো, কিছুদিন আগে আমি যেটা দেখলাম, এই 7-এর জায়গায় পরিবর্তিত হয়ে খুব সম্ভবত 3 এসেছে। কারণ কি, কারণ বর্তমানে আমি যেটা জানি মোটামুটি 7 থেকে 7.5 কোটি তাদের ফোন নাম্বার ব্যবহৃত, সচল অসচল যাই হোক না কেন, 7 থেকে 7.5 কোটি, কিন্তু তাদের স্যাংশন করা আছে 10 কোটির। তার মানে নাম্বার কিন্তু শেষের দিকে, এই যে শেষ হয়ে যাচ্ছে, এই জন্যই তারা কি করলো, আবার নতুন করে স্যাংশন নিল। অর্থাৎ এই জায়গাটা কতভাবে পূরণ করছে, 2 ভাবে। আগে 7 ছিল, এখন 3, তার মানে এই জায়গাটা 2 ভাবে। অর্থাৎ তুমি এটাকে মাল্টিপ্লাই করো, দেখবা 20 কোটি। বর্তমান যে প্রেক্ষাপট, তাতে গ্রামীণ ফোন তাদের ক্রাইটেরিয়ায় 20 কোটি ইউজারের সাথে কানেক্ট করতে পারবে। ভবিষ্যতে যদি আরো দরকার হয়, সেক্ষেত্রে তারা হয়তো ভিন্ন পদক্ষেপ নেবে। তো যাই হোক, রিপিটেটিভ কেসের ক্ষেত্রে তোমরা এভাবে চিন্তা করতে পারো যে তোমার প্রত্যেকটা জায়গায় কতগুলো নাম্বার বসতে পারে। তো আমি অল্প একটু সময় নিব, খুব সুন্দর একটা অঙ্ক দিয়ে বোঝাতে চাচ্ছি। দেখো, আচ্ছা, অঙ্কটা আমি পড়ে শোনাচ্ছি। একজন প্রফেসর পদের জন্য 3 জন প্রার্থী বা ক্যান্ডিডেট, 5 জন লোকের ভোটে একজন নির্বাচিত হবে, কত প্রকারে তারা ভোট দিতে পারবে? তার মানে জাজ আছে আমার 5 জন আর ক্যান্ডিডেট আছে আমার 3 জন। তো ব্যাপারটা 2 ভাবে হতে পারে, এরকম হতে পারে, আবার এরকম হতে পারে। ব্যাপারটা যে অনেকেই বুঝতে পারছো না, 3টা পদ দিয়ে শুরু করতে পারি, অ্যান্সারটা এরকম হতে পারে 3 3 3 3, এভাবে হতে পারে 5 5 5 5 5, এভাবে হতে পারে। কিন্তু আমরা একটু কনফিউশন দূর করতে যাচ্ছি যে ব্যাপারটা আসলে কি। দেখো, জাজ প্যানেলে 5 জন ব্যক্তি আছেন যারা ক্যান্ডিডেট চুজ করবে। তো আগে আমরা জাজদেরকে চিন্তা করি, জাজদের নাম দিলাম A B C D E। তো একটা বক্সে দেখাই A B C D E, A B C D E, আর ক্যান্ডিডেটের 3 জনের নাম দিলাম X Y Z। তো একটা ভোটাভুটি হইলো, একটা নির্বাচন প্রক্রিয়ার পরে ভোটাভুটি হইলো, জানতে চাওয়া হইলো যে তুমি ব্যক্তি এ কাকে চাচ্ছ, কাকে নির্বাচিত করতে যাচ্ছ। এ বললো যে আমি ওয়াই কে দিতে যাচ্ছি, বি বললো জেড কে, সি বললো এক্স কে, ডি বললো ওয়াই কে, ইউ বললো ওয়াই কে। হঠাৎ করে বি বলে উঠলো, না, আমি আমার ডিসিশন চেঞ্জ করতে চাই, আমি ওয়াই কে ভোট দিতে চাই। দেখো তো, প্রথমত যে প্রক্রিয়া ছিল, এটা একটা বিন্যাস, এটা একটা প্রসিডিউর, ভোট দেওয়ার একটা প্রসিডিউর। যখনই বি তার মত চেঞ্জ করলো, তখন কিন্তু আর একটা বিন্যাস চলে আসলো, ওয়াই ওয়াই এক্স ওয়াই ওয়াই, এরকম। তাহলে প্রত্যেকেই যদি এরকম বিভিন্ন মত দেওয়া শুরু করে, তাদের হাতে যত রকমের ওয়ে আছে, তারা যদি সেরকমের মত দিতে চায়, তাহলে কত রকমের মত হতে পারে বা কত রকমের তারা ভোট দিতে পারে। তো ব্যাপারটা একটু অবজার্ভ করি।
এ জাজ যিনি, তার হাতে মত দেওয়ার মতো তিনটা ওয়ে আছে। সে বলতে পারে যে আমি এক্স কে বিবেচিত করলাম বা ওয়াই কে বা জেড কে। সেম ভাবে বিউ বলতে পারে আমি এক্স কে ওয়াই কে কিংবা জেড কে, মানে তার তিন রকমের মত আছে। সিমিলারলি সি হচ্ছে তিন ভাবে, ডি তিন ভাবে, ই তিন ভাবে। এখন আমরা তো এখানে আলোচনার সংশ্লিষ্ট যে ব্যাপার নিয়েছি সেখানে আমরা দেখতে চাচ্ছি যে পাঁচজন জাজ একত্র হয়ে কি ডিসিশনটা দেয় সেটাই তো চাচ্ছি। তাহলে এই পুরো ব্যাপারটা হচ্ছে কমপ্লিট প্রসিডিউর। আর কমপ্লিট প্রসিডিউরের আগ পর্যন্ত, শেষ হওয়ার আগ পর্যন্ত, ফুল স্টপ হওয়ার আগ পর্যন্ত যত ক্যালকুলেশন, যত সাব প্রসিডিউরস, যত সাব ক্যালকুলেশন আসবে সব কিছু হবে কি আমার মাল্টিপ্লিকেশন হবে। অর্থাৎ অ্যান্সার হচ্ছে 3/5। বুঝতে পেরেছি? আচ্ছা, তোমাদেরকে এটা হোমওয়ার্ক দিই। দেখো তো, আমরা যেহেতু কিশোর বাতায়নের ক্লাস করছি, আমি কিশোর বাতায়নটাকে একটু লিখছি। কিশোর বাতায়ন। তো আমি বললাম শব্দটাকে একটু ভেঙে ভেঙে বলি। প্রথমত কিশোর নিয়ে চিন্তা করি, যে কিশোর শব্দটাকে, কিশোর শব্দ থেকে যতগুলো বর্ণ আছে সেখান থেকে আমরা তিনটা বর্ণ নিব। দুঃখিত, আবার বলছি, এখান থেকে বর্ণ নিয়ে আমি তিনটা জায়গা যদি পূরণ করতে চাই রিপিটিটিভ ওয়েতে, যে এক বা একাধিক বার নিতে পারবো। হ্যাঁ, আমি তিনবারই কে নিলাম, এটা একটা বিন্যাস হতে পারে, বা দুইবার কে নিলাম, একবার ই নিলাম। এরকম সম্ভাব্য কত ভাবে আমরা পারমুটেশন করতে পারবো। তো অবভিয়াসলি এখানে একটু দেখো ডিফারেন্ট কি কি বর্ণ আছে। কে একটা আছে, আই আর নাই, এস এর সামনে নেই, এইচ নাই, ও নাই, আর নাই, ই নাই। অর্থাৎ এখানে সবগুলোই ডিফারেন্ট। 1 2 3 4 5 6 7, অর্থাৎ প্রত্যেকটা জায়গায় আমরা 7 রকমের লেটার বসাতে পারি। অর্থাৎ আমি যদি 3 লেটারের একটা শব্দ তৈরি করতে চাই এখান থেকে নিয়ে রিপিটিটিভ ওয়েতে, তার মানে আমি কতগুলো শব্দ পাবো? 7 কিউব। এখন তোমরা আমাকে কমেন্ট বক্সে জানাও যে এই যে বাতায়ন শব্দটা, বাতায়ন শব্দ থেকে আমি যদি এরকম 3 বর্ণের 3টা লেটারের একটা শব্দ তৈরি করতে চাই যেখানে প্রত্যেকটা লেটার এক বা একাধিকবার ব্যবহার করা যাবে, সেক্ষেত্রে কতগুলো শব্দ গঠন করা যাবে। যাই হোক, আজকের ক্লাস মোটামুটিভাবে আমাদের শেষের দিকে চলে এসেছি। আমার আরও অনেক কিছু বলার ছিল, সময় স্বল্পতার কারণে বলতে পারিনি। ইনশাল্লাহ নেক্সট ক্লাসে আরও সুন্দরভাবে বলার চেষ্টা করব। ধন্যবাদ।